Good morning, everybody. Welcome to my channel. Today's class on the topic of atomic structure. আজকের আলোচ্য বিষয় পরমাণুর গঠন, যেটা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারে রয়েছে, সেটাকে নিয়ে আজকের ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে লিখব অ্যাটমিক স্ট্রাকচার, এ টি ও এম আই সি, অ্যাটমিক স্ট্রাকচার, এস টি আর ইউ সি টি ইউ আর ই, যার বাংলা মানে হচ্ছে পরমাণুর গঠন। যার বাংলা মানে কি? পরমাণুর, লিখে দিই, পরমাণুর গঠন। পরমাণুর গঠন। এই অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে আমাদেরকে একটা স্টোরি শুনতে হবে, একটা এর সম্পর্কিত একটা গল্প রয়েছে। কি গল্প? না তো 1808 খ্রিস্টাব্দে, 1808 সালে একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম জন ডাল্টন। কি বললাম? তাহলে 1808 এডিতে একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে জন ডাল্টন, DALTON। সেই বিজ্ঞানী বা সেই সায়েন্টিস্ট, তিনি একটি এই অ্যাটম সম্পর্কিত থিওরি আমাদেরকে দিয়েছিলেন। এই জন ডাল্টন 1808 সালে আমাদেরকে এই অ্যাটম সম্পর্কে একটা থিওরি দিয়েছিলেন, যেটা ডাল্টনস অ্যাটমিক থিওরি নামে পরিচিত। যেটা ডাল্টনস অ্যাটমিক থিওরি নামে পরিচিত। কি বললাম? যেটা ডাল্টন, DALTON, ডাল্টন, ওকে, অ্যাটমিক থিওরি, THEORY নামে পরিচিত। সেখানে তিনি বলছেন, সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি বলছেন যে অ্যাটম হচ্ছে সবথেকে স্মলেস্ট পার্টিকেল, এবং অ্যাটম যেগুলিকে কিন্তু আর ভাগ করা যায় না, যেটাকে আর কিন্তু ডিভাইড করা যায় না। তাহলে অ্যাকর্ডিং টু ডাল্টন, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্টিকেল। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ডাল্টন, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্টিকেল। তিনি কিন্তু এই কথাটি বলছেন। তার মানে কি? তার মানে হচ্ছে সাপোজ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ছোট ছোট পার্টিকেল দিয়ে গঠিত। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যে এটা একটা লোহার রড, ওকে। তো এই লোহার রড কিন্তু এরকম ছোট ছোট পার্টিকেল দিয়ে গঠিত, ছোট ছোট পার্টিকেল দিয়ে কিন্তু গড়ে উঠেছে। এই লোহার রডটা কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে গড়ে উঠেছে। তো এই যে ছোট ছোট পার্ট, এটা যদি আমরা ভাঙি, সাপোজ এই রডটাকে ভাঙলাম, ভাঙতে ভাঙতে এমন একখান পর্যায়ে পৌঁছে যাব যখন কিন্তু আর ভাঙা যাবে না, অবিভাজ্য থাকবে, যেটাকে কিন্তু আর ভাঙা যাবে না। তো তার এক এই ডাল্টনের কথা অনুসারে এই অ্যাটম মানে হচ্ছে প্রত্যেকটা পদার্থ ছোট ছোট পার্টিকেল দিয়ে গঠিত, এবং সেই পার্টিকেল কিন্তু যখন আমরা ভাঙতে ভাঙতে যাব, তখন লাস্ট পর্যায়ে কিন্তু আর ভাঙা যাবে না। তার কথা অনুসারে সেটা হচ্ছে কি অ্যাটম। আর তিনি কি বলছেন? আপনি বলছেন যে অ্যাটমস অফ এভরি এলিমেন্ট, বা অ্যাটমস অফ সেম এলিমেন্ট, একই এলিমেন্টের যে সমস্ত অ্যাটম রয়েছে, সেগুলির সাইজ, সেগুলির মাস এবং সেগুলির কেমিক্যাল যে সমস্ত প্রপার্টি রয়েছে, সেগুলি কিন্তু সেম হবে। তিনি কি বলছেন? লিখবো একবার, যে অ্যাটমস অফ দা similar elements have same size, আর কি থাকবে? same mass and chemical property, PROPERTY, characteristic, chemical characteristic বৈশিষ্ট্য থাকবে, characteristic। ওকে, তাহলে তার কথা অনুসারে যে একই এলিমেন্টের, সাপোজ যদি আমরা বলি এটা লোহার রড নিলাম, এই লোহার রডে যখন আমরা ভাঙতে ভাঙতে এর মধ্যে কিন্তু এরকম অনেক কিছু ছোট ছোট সব থেকে স্মলেস্ট কিন্তু কি পার্টিকেল রয়েছে। ওকে, তো উনি বলছেন যে এই পার্টিকেলগুলি যদি একই এলিমেন্টের হয়, তাহলে সেগুলির, যেমন এটা একটা পার্টিকেল। তো এই যে পার্টিকেল রয়েছে না, এই পার্টিকেলগুলির সাইজ, পার্টিকেলগুলির যে সমস্ত ভর বা ওয়েট, পার্টিকেলগুলির যে বৈশিষ্ট্য কিন্তু একই রকম হবে। এটা কিন্তু জন ডাল্টন বলছে। তাহলে এক কথায়
অ্যাটম মানে হচ্ছে জন ডাল্টনের কথায় যে সব থেকে মানে স্মলেস্ট ক্ষুদ্রতম একটা পার্টিকেল, একটা বস্তুর অংশ যেগুলিকে আর ভাঙা যায় না। সাপোজ এই আমার কাছে মার্কার রয়েছে, এটাকে যদি ভাঙতে ভাঙতে যায়, আমরা কাটি, প্রথমে এক পিস কেটে নিলাম, তারপর সেটা কাটলাম, তারপর সেটা কাটলাম, তারপরে কাটলাম, তো আমরা দেখবো একটা সময় পর সেটাকে আর কাটা যাবে না। ওকে, তো এটাই হচ্ছে কিন্তু অ্যাটম অ্যাকর্ডিং টু ডাল্টন। কিন্তু এই ঘটনাটি যেহেতু 1808 সালে ঘটেছিল, এরপরে এরপরে যখন মানে অ্যাটমের সাব যেগুলি সাব অ্যাটমিক যখন মানে সাব অ্যাটমিক পার্ট ডিসকভার হওয়ার পরে সাব অ্যাটমিক পার্ট মানে কি, অ্যাটমের অন্য যে সমস্ত পার্ট মানে অ্যাটম যে দিয়ে গঠিত সাব অ্যাটমিক পার্ট, কিন্তু সাব অ্যাটমিক পার্ট ডিসকভার হওয়ার পরে প্রমাণিত হলো যে জন ডাল্টন যে কথাটি বলেছে অ্যাটমিক থিওরি সম্পর্কে সেটা কিন্তু ভুল। সেখানে যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা বলছেন কি, তারা বলছেন যে না, আমরা অ্যাটমকে যখন ভাঙবো, ওকে, মানে অ্যাকর্ডিং টু ডাল্টন যে অ্যাটমকে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু যারা বিজ্ঞানী রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, পরবর্তী সায়েন্টিস্ট, তারা বলছেন না, অ্যাটমকে আমরা যদি ভাঙি তাহলে কিন্তু আমরা 3টি পার্টিকেল পাবো, 3টি অংশ পাবো। কি কি? এক নাম্বার হচ্ছে ইলেকট্রন, কি বললাম, এক নাম্বার হচ্ছে ইলেকট্রন, নাম্বার 2 হচ্ছে কি প্রোটন, আর নাম্বার 3 হচ্ছে নিউট্রন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে অ্যাটম এই 3টি পার্টিকেল দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে ওর কথা অনুসারে যে অ্যাটমকে ভাঙা যায় না, কিন্তু অ্যাটমকে ভেঙেও আমরা 3টি পার্ট পেলাম, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো আবার সাব অ্যাটমিক পার্ট অফ অ্যাটমের সাব অ্যাটমিক পার্ট। এরপর জানবো যে এই যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? ইলেকট্রন আবিষ্কার করেছিল 1869 এডিতে একজন সায়েন্টিস্ট, তার নাম জন জোসেফ থমসন। কি বললাম? জন জোসেফ থমসন, সংক্ষেপে লিখে দিই JOHN, জন জোসেফ, JOSEPH, জন জোসেফ থমসন, THOMSON। তাহলে 1869 সালে একজন সায়েন্টিস্ট যার নাম জন জোসেফ থমসন, সে কিন্তু ইলেকট্রনে ডিসকভার করছে, এবং সেখানে সে বলছে যে না, আমরা অ্যাটমকে ভেঙে কিন্তু ইলেকট্রন পাই। এরপরে 1886, কি বললাম, 1886 একজন সায়েন্টিস্ট যার নাম গোল্ডস্টিন। কি নাম? গোল্ডস্টিন, GOLD, এবং বোর্ডটা ছোট আছে, ওকে, গোল্ডস্টিন। তাহলে 1886 একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে গোল্ডস্টিন, STEIN, সে কিন্তু এই প্রোটন যে পার্টিকেল রয়েছে মানে অ্যাটমের মধ্যে, সে কিন্তু সেটা ডিসকভার করছে, এবং সেও কিন্তু বলছে না, অ্যাটমটাকে ভেঙে আমরা কিন্তু প্রোটন পেতে পারি। ওকে, এরপরে নিউটন, আরো একজন সায়েন্টিস্ট রয়েছেন যার নাম হচ্ছে, কি নাম, যার নাম হচ্ছে মানে 1932 তে, কত সালে, 1932, মানে 1932 তে, ওকে, চ্যাডউইক, চ্যাডউইক নামে একজন সায়েন্টিস্ট, সে কিন্তু ওই নিউট্রন যে পার্টিকেল রয়েছে সেটা কিন্তু তিনি ডিসকভার করছেন। উপরে লিখে দিচ্ছি, বলতে সহজ হবে, ওকে, কি নাম? চ্যাডউইক। তাহলে 1932 এডিতে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে চ্যাডউইক, CHADWICK, সে কিন্তু এই নিউট্রন যে পার্টিকেল রয়েছে অ্যাটমের যে অ্যাটমিক পার্ট, সেটা কিন্তু সে ডিসকভার করলো। এরপর আমরা দেখে নেব এই যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই 3টে পার্টিকেল রয়েছে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। আমি বোর্ডটা পুরোভাবে লিখে দিচ্ছি, সুবিধা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? আচ্ছা, প্রোটন, এক নম্বর হচ্ছে প্রোটন, এক নম্বর হচ্ছে ইলেকট্রন, নাম্বার 2 হচ্ছে প্রোটন, PROTON, আর নাম্বার 3 হচ্ছে নিউট্রন। তাহলে প্রোটন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন এর যে চার্জ, এটা মানে অ্যামাউন্ট অফ মানে চার্জ টাইপ, ওকে, অ্যামাউন্ট অফ চার্জ টাইপ।
তাহলে আপনাকে পরে টাকাটা দিয়ে দেবো, বেশ। হ্যাঁ, তো এখানে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের যে চার্জ রয়েছে সেটা রয়েছে কি না, তো ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। কি চার্জ? নেগেটিভ। তাহলে নেচার অফ চার্জ হচ্ছে নেগেটিভ, মানে ইলেকট্রন কি মাইনাস, নেগেটিভ চার্জ। প্রোটন এর মধ্যে রয়েছে পজিটিভ চার্জ, POSITIVE, পজিটিভ চার্জ। ওকে, এর মধ্যে রয়েছে পজিটিভ চার্জ। আর এই যে নিউট্রন রয়েছে, সেই নিউট্রন এর মধ্যে রয়েছে, এর মধ্যে কোনো চার্জ নেই, না পজিটিভ না নেগেটিভ। একে এই যে নিউট্রাল, মানে এর চার্জ হচ্ছে জিরো। ওকে, তাহলে প্রথমে তাহলেই জানতে হবে যে নেচার অফ চার্জ, ইলেকট্রন নেগেটিভ, প্রোটনের পজিটিভ, আর নিউট্রনের হচ্ছে কি না, তো নিউট্রাল, মানে এর পজিটিভ নয় নেগেটিভ নয়। এরপরে কি জানবো আমরা? এরপরে আমাদের জানতে হবে যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের চার্জের পরিমাণ কত রয়েছে, ইলেকট্রনের চার্জের পরিমাণ কত রয়েছে, অ্যামাউন্ট অফ চার্জ। কি বলবো? অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট অফ চার্জ কত রয়েছে, অ্যামাউন্ট অফ চার্জ। এর চার্জ রয়েছে কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। কি বললাম? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখানে কিন্তু আগে মাইনাস যোগ হবে, কারণ কি এর কি এটা নেগেটিভ, তাই প্রথমে মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা হচ্ছে ওর চার্জ। এবং একক কি? কুলম্ব। কি বললাম? কুলম্ব, COULAMB, কুলম্ব। তাহলে 1 মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, তারপরে প্রোটনের কত রয়েছে? একই রয়েছে, কিন্তু এটা পজিটিভ। প্রোটনের রয়েছে পজিটিভ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। একই রয়েছে, কিন্তু কি ওখানে প্লাস এখানে মাইনাস। ওকে, ওটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, ওটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। আর নিউট্রন হচ্ছে জিরো, এটা কিছুই নেই, এর কিন্তু কোনো চার্জই নেই, তাহলে এটা জিরো, অলরেডি পজিটিভ না নেগেটিভ না। এটা প্লাস এর হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আর 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এরপরে আমরা কি দেখব? এদের যে ভরটা রয়েছে, মাস রয়েছে, কত এর ওয়েট রয়েছে দেখবো। ওকে, তাহলে এবার ইলেকট্রনের ওয়েট রয়েছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। কি বললাম? 9.11 ইনটু 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি এর ওয়েট, এর ভর বা মাস রয়েছে। 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হচ্ছে ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস বা ওয়েট রয়েছে কত? 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর প্রোটনে কত রয়েছে? প্রোটনে রয়েছে কত না, তো 1.67। কি বললাম? 1.672614 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। 1.672614 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি হচ্ছে এই প্রোটনের মাস, ভর। আর নিউট্রন কত রয়েছে? নিউট্রনের একই রয়েছে প্রায় 492 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তাহলে 1.67492 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। যেহেতু এই যে ইলেকট্রনের যে মানটা অনেকটাই কম, অনেক কম, আমরা যদি 1 লাখ টাকায় যদি 10 টাকা যোগ করি, 10 টাকা যোগ করি বাকি না করি বাকি, তো এই ইলেকট্রনটাকে আমরা পড়ে ছেড়ে দিচ্ছি, কারণ ইলেকট্রনের ভর মানে ওয়েট অনেকটাই কম কাদের থেকে? এই প্রোটন বা নিউট্রনের তুলনায় অনেক গুণে কম। এখানে 1 একটা প্রোটনের ভর হচ্ছে 1.67261 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, এবং নিউট্রন প্রায় একই, অনেকটাই কিন্তু একই রকম রয়েছে। কিন্তু ওই নিউট্রনের থেকে প্রোটনের ভর, ভরের থেকে নিউট্রনের ভর একটু বেশি, মানে নিউট্রন ওজন দিক থেকে সব থেকে বেশি, নিউট্রনের ভরটা প্রোটনের থেকে সব থেকে, মানে প্রোটনের যে ভর রয়েছে সে ভরটা নিউট্রন থেকে বেশি, একটু হালকা বেশি। কিন্তু এই ইলেকট্রনের যে মাস সেটা কিন্তু অনেকটাই কম, তাই আমরা ওটাকে ছেড়ে দিচ্ছি। আমরা যদি 1 লাখ টাকা পয়সাতে যদি 10 টাকা যোগ করি,
বা কোনো বড় একটা সমুদ্র থেকে যদি আমরা এক বালতি জল তুলে নিই, তাহলে সেই সমুদ্রে কোনো এফেক্ট পড়ে কি? পড়ে না। অর্থাৎ এখানে যে ওয়েটটা রয়েছে না, এই ইলেকট্রনের ওয়েটটা কিন্তু অনেকটাই কম, তাই ওটাকে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হবে এই প্রোটন এবং নিউট্রনকে নিয়ে। সব থেকে বেশি ভর রয়েছে নিউট্রনের, এবং সব থেকে নিউট্রনের পরে রয়েছে প্রোটনের। ওকে, এবার জানবো কত গুণ মানে বেশি রয়েছে। মানে একটা প্রোটন সমান হচ্ছে 1 প্রোটন, পি মানে প্রোটন, সমান হচ্ছে 1836 গুণ। 36 গুণ কার? না তো ওই ইলেকট্রনের। মানে একটা ইলেকট্রনের 1836 গুণ হবে একটা প্রোটন। একটা ইলেকট্রনের 1836 গুণ, বা একটা প্রোটন বা একটা নিউট্রনের, মানে যদি একটা ইলেকট্রন মানে 1836 গুণ হবে, তবেই কিন্তু সে কিন্তু একটা প্রোটন বা একটা নিউট্রনের সমতুল্য হবে। মানে একটা ইলেকট্রনের 1836 গুণ হলেই তবেই কিন্তু সেই অ্যাটমটা কি হবে? তো ইলেকট্রনের মানে ওই নিউট্রন এবং প্রোটনের সমতুল্য হবে। তাহলে একটা নিউট্রন সমান হচ্ছে 1836 গুণ ইলেকট্রন, একটা প্রোটন সমান হচ্ছে 1836 গুণ ওই ইলেকট্রন। বেশ, তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু গেল আমাদের অ্যামাউন্ট অফ চার্জ হলো, অ্যামাউন্ট অফ নেচার হলো, ওকে, এবং এর ম্যাস হলো। এরপরে আমরা যাব অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে। এরপরে আমাদের আলোচনা হবে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। এর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার মানে কি? গঠন। অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন। অ্যাটমিক স্ট্রাকচারে যাব আমরা। অ্যাটমিক স্ট্রাকচার আমি একটা লিখি C6H12। এটা হচ্ছে একটা কার্বনের পরমাণু। অনেকে মনে হবে যে C6C12 এসব কি? এটা হচ্ছে একটা অ্যাটম। কার অ্যাটম? কার্বনের একটা অ্যাটম হচ্ছে এটা, অ্যাটমের রূপ হচ্ছে এটা। ওকে, কার্বনের অ্যাটমিক রূপ হচ্ছে এটা। তো এইখানে এটা সি কার্বন, তাহলে এই 6 কি আর 12 কি? প্রথমে জানতে হবে 6 বাকি আর 12 বাকি। এখানে যে 6 সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। কি সংখ্যা? নাম্বার অফ প্রোটন। আমরা জানি একটা অ্যাটমে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। তাহলে যদি 6খানা যদি প্রোটন সংখ্যা হয়, তাহলে নিশ্চিতভাবে 6খানা কি হবে? ইলেকট্রন হবে। আমরা কি জানি যে একটা অ্যাটমে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে এখানে নিচে আমি বলছি এটা প্রোটন সংখ্যা, প্রোটনের নাম্বার। তাহলে যদি এর 6খানা যদি প্রোটন নাম্বার হয়, তাহলে ইলেকট্রন নাম্বার কিন্তু 6টা হবে। আর এটা কি? এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। তাহলে এখানে 6খানা যদি প্রোটন হয়, তাহলে পড়তে হয় কত? নিউট্রন কটা? 6টা। তাহলে 6খানা আছে নিউট্রন। তার মানে এটা হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, তাহলে এই যে নিচে রয়েছে এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। কি বলা হয়? অ্যাটমিক নাম্বার মানে কি? যে অ্যাটম এখানে বলে দেওয়া থাকবে যে অ্যাটমের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা। অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক ক্রমাঙ্ক। কি বললাম বাংলাতে? পারমাণবিক ক্রমাঙ্ক, যেখানে থাকবে প্রোটন এবং নিউট্রন নাম্বার। প্রোটন এবং ইলেকট্রনের নাম্বার কি থাকবে? নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন, দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন, প্রোটন এবং ইলেকট্রন। ওকে, এখানে তাহলে একটা অ্যাটমের নিচে দেওয়া থাকে কি? সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। কি বলা হয়? অ্যাটমিক নাম্বার, বা বাংলা বলে পারমাণবিক ক্রমাঙ্ক, যেখানে প্রোটন এবং ইলেকট্রনের নাম্বার বলে দেওয়া থাকে। আর যে উপরে দেখছি আমরা, এই যে 12 রয়েছে, উপরে রয়েছে 12, এটাকে বলা হয় ম্যাস নাম্বার বা মাস নাম্বার। MASS, মাস নাম্বার মানে কি? মাস নাম্বার মনে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের নাম্বারকে বলা হয় মাস নাম্বার বা ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা আর পারমাণবিক ক্রমাঙ্ক এটা। ওকে, তাহলে এখানে কি রয়েছে? এই কার্বন যে অ্যাটম রয়েছে সেখানে পি মানে প্রোটন রয়েছে 6টি, ইলেকট্রন রয়েছে 6টি,
তাহলে এখানে নিউট্রন কতগুলি রয়েছে? আমরা কি জানি নিউট্রন মানে কি? নিউট্রন মানে হচ্ছে প্রোটন, এখানে দেওয়া আছে যেহেতু প্রোটন প্লাস নিউট্রন নাম্বার, এখানে দেওয়া আছে কি প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। তাহলে এখানে প্রোটন মানে 6, তাহলে পড়তে হবে কত 12 এর মধ্যে। তাহলে এখানে যেহেতু পুরোটাই নাম্বার দেওয়া আছে 12 খানা, মানে এখানে নিউটন প্লাস প্রোটন সমান তো 12, তাহলে আমরা মান পেয়েছি 6, তো প্রোটনের নাম্বার। তাহলে নিউটন সমান কত? নিউটন সমান হচ্ছে 12 ওকে। তাহলে নিউটন সমান হচ্ছে 12 মাইনাস 6, মানে 6 খানা কি রয়েছে? 6 খানা রয়েছে নিউটন। ওকে, তাহলে এই যে অ্যাটম রয়েছে এই অ্যাটমে 6 খানা রয়েছে, এই অ্যাটমে 6 খানা রয়েছে প্রোটন, 6 খানা রয়েছে ইলেকট্রন এবং 6 খানা রয়েছে কি নিউট্রন। কিভাবে পেলাম? কারণ আমরা জানি যে ম্যাস নাম্বার বা মাস নাম্বার মানে হচ্ছে নিউটন প্লাস প্রোটন। তো যেহেতু আমাদের প্রোটন তো আমরা নাম্বারটা আগে দিয়েছি, তখন সেখান থেকে মাইনাস করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব। আমি আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল কি আছে? সোডিয়াম Na1123। সোডিয়াম আমরা কিন্তু স্ট্রাকচারটা এভাবে লিখতে পারি, আবার যদি ভাই এইভাবে লিখবো Na1 সোডিয়াম 11 এখানে 23 লিখতে পারি। এইটাকে এইদিকে লেখা যায়, আবার এইদিকে লেখা যায়। ওকে, তাহলে এই যে অ্যাটমটা লিখলাম, ওকে, এখানে প্রোটন কতগুলো রয়েছে? এখানে প্রোটন রয়েছে 11টি। কতগুলি? 11টি। তাহলে ইলেকট্রন কতগুলো থাকবে? সেম থাকবে 11টি। আর এটা কিসের নাম্বার? এটাকে বলা হয় ম্যাস নাম্বার, মানে প্রোটন প্লাস নিউটন। তাহলে এখানে প্রোটন কতগুলো রয়েছে? 11টি। তাহলে 11 থেকে 23 থেকে 11 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত? 12টি আছে নিউটন। 12টি আছে নিউটন। তাহলে নিচের সংখ্যাটাকে বলা হয় কি অ্যাটমিক নাম্বার, মানে পরমাণু ক্রমাঙ্ক, আর উপরের সংখ্যাটিকে বলা হয় মাস নাম্বার। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা এটাকে দেখব কি রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, লিখে দিই রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমিক স্ট্রাকচার। আর রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমিক স্ট্রাকচার, ATOMIC, অ্যাটমিক স্ট্রাকচার, রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, সেটাকে আমরা প্রথমে দেখাবো। মনে করলাম x একটা পরমাণুর নাম, x একটা অ্যাটমের নাম। ওকে, x z আছে a, x z a। এখানে x মানে হচ্ছে পরমাণুটার নাম, যেমন ওখানে আমরা সোডিয়াম একটা পরমাণু। ওকে, সেখানে এখানে লিখলাম x, আমরা জানি না, এটা পরমাণুর নাম। ওকে, পরমাণুর নাম। ওকে, নেম। আর এখানে যেটা রয়েছে এটাকে বলা হয় কি না তো অ্যাটমিক নাম্বার, যেখানে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা। আর এখানে a মানে হচ্ছে মাস নাম্বার, মানে প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা মাস নাম্বার নিয়ে আলোচনা করব। কি হলো? যে অ্যাটমিক মাস। ওকে, অ্যাটমিক মাস বা অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর। আমাদেরকে যদি বলে যে C612, এই যে কার্বন যে পরমাণু রয়েছে, কার্বন যে অ্যাটম রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে 6টি, প্রোটন রয়েছে 6টি, আর নিউট্রন রয়েছে 6টি। কি বললাম? এখানে প্রোটন রয়েছে 6টি, ইলেকট্রন রয়েছে 6টি এবং নিউট্রন রয়েছে 12 মাইনাস 6 মানে 6টি। ওকে, তাহলে যদি বলা হয় যে এই যে অ্যাটম রয়েছে, এই অ্যাটমের টোটাল ভর কত, মানে এটার ওজন কত, এটাকে মাপি, তাহলে ওজন কত হবে? ওকে, তাহলে আমরা তো আগেই মানে ভরটা দিয়ে দিয়েছিলাম যে ইলেকট্রনের ভর হচ্ছে কত? ওকে, 9.11 × 10⁻³ কেজি। তারপরে প্রোটনের কি দিয়েছিলাম 1.67। ওকে, 4, তারপরে 4 যেটা দিয়েছিলাম 1.67, কি 1.67 2491, 1.672914 × 10⁻27 কেজি। আবার নিউটনের 1.67 492 × 10⁻27 কেজি।
তাহলে আমরা কিন্তু আগেই পড়েছিলাম যে এটা হচ্ছে প্রোটনের ভর, এটা নিউট্রনের ভর। তাহলে আমরা কিন্তু সেই মানে সেই ভরগুলোকে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে তার মানটা কিন্তু পেয়ে যাব। যেহেতু আমি বললাম যে ইলেকট্রনের মান অনেকটাই নগণ্য, অনেকটাই কম, তাই ওটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ওটাকে জিরো হিসাবে দিলাম। তো এখানে যদি বলা হয় যে এই যে মৌলটা রয়েছে, এই যে অ্যাটমটা রয়েছে, এই অ্যাটমটার মানে অ্যাটমিক মাস কত হবে, তখন আনসার কি হবে? তখন আমরা লিখবো, প্রথমে কি লিখবো, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ছখানা রয়েছে প্রোটন, মানে 6mp, m মানে ম্যাস প্রোটন, ওকে, প্লাস 6me ইলেকট্রন, প্লাস 6mn মানে কি ম্যাস নিউটন। তাহলে এখানে যেহেতু প্রথমেই আমাদের যেহেতু এটা ইলেকট্রন, তো ইলেকট্রন যে জিরো ধরলাম, ইলেকট্রন তো বাদ দিলে এটা পুরোটাই কাটা, এটা কি পুরোটাই কাটা, মানে এটাকে ধরে কোনো লাভ নেই, মানে ওর নেগেটিভ, ওর মানে অস্তিত্বই নেই, ওটা একদম পুরো বাদ। তাহলে পড়ে থাকে কত, এর পড়ে থাকছে 6mp মানে ম্যাস প্রোটন প্লাস 6mn মানে ম্যাস নিউটন। তাহলে আমরা কি জানি যে এই যে প্রোটন এবং নিউটনের মান প্রায় কাছাকাছি, নিউটন একটু বেশি ভারী কিন্তু প্রায় কাছাকাছি। তাহলে কিন্তু আমরা বারবার কিন্তু এই এমপি আর এমএন লিখবো না, কি লিখবো আমরা, লিখলাম 6 + 6, ওকে, 6 + 6 নিয়ে লিখলাম, একটা করে দিলাম এমপি করে দিলাম, ওকে। তাহলে সমান কত, 12 এমপি, 12 কি এমপি, এমপি মানে ম্যাস প্রোটন, মানে এখানে 6mp + 6mn মানে ছখানা ম্যাস প্রোটন নাম্বার আর ছখানা ম্যাস বা মাস নিউটন নাম্বার। বারবার কিন্তু যেহেতু প্রোটন এবং নিউটনের ভর প্রায় একই, তাই আমরা সেটাকে একটা করে নিলাম, তাই লিখলাম 6 + 6mp মানে 12 মাস প্রোটন নাম্বার। এইবার জানতে হবে 6 + 6, ওকে, mp, ওকে, তাহলে 6 + 6 সমান 12 mp, ওকে। তাহলে এখানে কি রয়েছে, আমাকে জানতে হবে যে প্রোটনের মাস নাম্বার কত। আমরা জানি সহজেই যে 12 গণিত 12 গণিত 1.67, 12 গণিত 1.67, 12 গণিত 1.67, ওকে, ইনটু 10⁻27 কেজি, পুরোটা লেখার দরকার নেই, ওকে। তাহলে আমাদের মনে হচ্ছে যে এমপির ভর এটা, আবার নিউটনের ভর কিন্তু এটাই। তাহলে এখানে এত বড় সংকেত আমাদের যদি আমরা ভাবি যে খুব টাফ লাগছে, আপনার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে এটাকে আরো সহজ করে দেওয়া কি করা যাবে, তাহলে এটা হয়ে যাবে 12, এটা নাম দিলাম AMU, মানে কি অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে 1.67 ইনটু 10⁻27 কে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। মনে থাকবে। সহজ করে বলার জন্য আমি এটা বলে দিই, সাপোজ বললাম সোডিয়াম, সোডিয়াম এখানে রয়েছে কত 11 আর 23, তাই তো। তাহলে আমাদেরকে যদি বলে যে এর মাস নাম্বার কত, এর মাস নাম্বার কত, আমরা সহজে কি বলে দেবো, সহজে বলে দেবো যে এটার মাস নাম্বার হচ্ছে 23 AMU, 23 AMU। তার মানে কি, তার মানে যে 23 ইনটু 1.67 ইনটু 10⁻27 কেজি। কিভাবে সম্ভব, এটা মানে এটা শর্টকাট ফর্মুলা, কিভাবে সম্ভব হচ্ছে এরকম ভাবে, সম্ভব হচ্ছে এটাই যে এখানে এই বাক্যটি এই মানে এই যে অ্যাটমটাতে কি রয়েছে না, তো যদি আমরা লিখি তাহলে এখানে প্রোটন রয়েছে 11টা, মানে পি 11টা প্রোটন, পি এমপি রয়েছে 11টা, প্লাস এখানে 12টা কি রয়েছে, 12টা নিউটন মানে mn। তাহলে কত হলো 11 12 23, তাহলে 23 কি হচ্ছে এম পি লিখলাম, তাহলে 23 গণিত এমপি মানে কত 1.67 ইনটু 10⁻27 কেজি। আর এটার মানে কত, এটা মানে হচ্ছে 23 AMU, এটাকে সংক্ষেপে কি বলা, এটার মানে হচ্ছে কত AMU মানে কি অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারলাম যে কিভাবে একটা পরমাণুর মানে অ্যাটমিক মানে যে মাস নাম্বার কাউন্ট করা হয়, সেটা কিন্তু আমরা এই ফর্মুলা ফলো করে কিন্তু বার করতে পারবো। এরপরে আমরা যাব কিকে নিয়ে, এরপরে আমরা যাব যে আমরা তো এবার দেখবো, আমরা এর স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচার আমরা চলছে অলরেডি, স্ট্রাকচার কি এমন স্ট্রাকচার, STRUCTUR স্ট্রাকচার।
6C12 ওকে। তাহলে এখানে আমরা জানি যে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে অ্যাটমের কেন্দ্রে নাভিতে কি রয়েছে, নিউট্রন আর প্রোটন রয়েছে, নিউট্রন আর প্রোটন রয়েছে। সাপোজ বললাম এটা একটা এই কার্বনের, এটা হচ্ছে কার্বনের একটা কি, এটা হচ্ছে কার্বনের মানে সেন্ট্রাল, কার্বন একটা পরমাণু, তার সেন্টার হচ্ছে কি, সেন্টারে কি থাকবে, কার্বন পরমাণু সেন্টারে থাকবে নিউট্রন এবং প্রোটন, কি থাকবে, নিউট্রন এবং প্রোটন। তাহলে প্রত্যেকটি অ্যাটমের সেন্টারে থাকবে নিউট্রন এবং প্রোটন। তাহলে প্রত্যেকটি অ্যাটমের যে সেন্টার রয়েছে, মধ্যখানে অংশ রয়েছে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়, নিউক্লিয়াস। কি বলা হয়, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি বলা হয়, নিউক্লিয়াস। মানে প্রত্যেকটা অ্যাটমের কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়, নিউক্লিয়াস। আর এই যে যে কক্ষ থাকে, প্রত্যেকটা রুম বা কক্ষ থাকে, সেই কক্ষে থাকে কারা, ইলেকট্রনরা। কারা থাকে, থাকে ইলেকট্রনরা। ওকে, মনে করলাম এটা হচ্ছে কার্বনের একটা, কার্বনের সেন্টার, যে সেন্টারের নাম, সেন্টারকে বলা হয় কি, নিউক্লিয়াস। সেই সেন্টারে কি রয়েছে, থাকবে প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে, আর বাকি যে সমস্ত কক্ষ থাকবে সেগুলি থাকবে ইলেকট্রন। কি থাকবে, ইলেকট্রন, সেগুলি থাকবে ইলেকট্রন। বাইরের কক্ষগুলিতে ইলেকট্রন চক্কর মারবে, মানে এর পাশে ঘুরবে। তাহলে একটা অ্যাটমের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস বা সেন্টার, সেই সেন্টারে কি থাকবে, প্রোটন এবং নিউট্রন, আর তার চারপাশে নিউট্রনগুলি ঘুরবে, তার চারপাশে ইলেকট্রনগুলি ঘুরবে। তাহলে একটা অ্যাটমের সেন্টার রয়েছে যাকে বলা হয় নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং তার চারপাশে ইলেকট্রন চক্কর মারবে, মানে ঘুরবে। তো এখানে যেহেতু প্রোটন রয়েছে 6টি, ইলেকট্রন রয়েছে 6টি, আর নিউট্রন রয়েছে 6টি, তাহলে এইখানে কি লিখবো, 6 প্রোটন প্লাস 6 নিউট্রন। ওকে, আর বাদ বাকি কি থাকবে, বাদ বাকি এখানে 6খানা ইলেকট্রন রয়েছে, 6খানা ইলেকট্রনের প্রথমেই 2খানা ইলেকট্রন, তারপরে 4টে ইলেকট্রন। ওকে, তাহলে বোঝা গেল যে কোনো একটা অ্যাটমের সেন্টারে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং তার বাইরে থাকে ইলেকট্রন। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব যে এই যে ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা বলে দিলাম যে সেন্টারের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, তাহলে ইলেকট্রনটা থাকে কোথায়, এবং তারা যে বাইরে কক্ষে থাকে তারা মানে কোন মানে নিয়ম ফলো করে থাকে, মানে প্রথম কক্ষে কি কটা বসবে, সেকেন্ড কক্ষে কটা বসবে, থার্ড কক্ষে কটা বসবে, সেগুলি কিন্তু আমরা শিখবো। তো তার আগে জেনে নিই এই যে এই কক্ষগুলো রয়েছে, এই যে ফার্স্ট কক্ষ, সেকেন্ড কক্ষ, থার্ড কক্ষ, ফোর্থ কক্ষ বা সেল, যার মধ্যে ওই ইলেকট্রনগুলি ঘুরপাক খেতে থাকে। তো এখানে সাপোজ আমি একটা বলি, সোডিয়ামের বলি Na11Na23, যেহেতু এখানে প্রোটন রয়েছে 11টি, ইলেকট্রন রয়েছে 11টি, আর নিউট্রন রয়েছে 12টি। ওকে, এখানে বাদ দিয়ে দিলাম 12টি রয়েছে। তাহলে এখানে প্রথমে কি লিখবো, এটা হচ্ছে একটা কেন্দ্র নিউক্লিয়াস, এখানে 11টি প্রোটন, মানে 11 প্রোটন প্লাস 12 নিউট্রন, আর বাদ বাকি রয়েছে কি, ইলেকট্রন। তো এই যে ইলেকট্রনগুলি থাকবে, এই যে 11খানা ইলেকট্রন রয়েছে, এগুলি কোন কক্ষে কতগুলি থাকবে সেগুলিকে নিয়ে এবার আমরা পড়ব। তো ইলেকট্রনিক বিন্যাস, যেটাকে বলছে ইলেকট্রনিক বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগুরেশন, কি বলা হয়, ইলেকট্রনিক কনফিগুরেশন কি বলা হয়, মানে ইলেকট্রনিক বিন্যাস, মানে কোন কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, কোন কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তার যে সংখ্যা সেটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগুরেশন। দুইজন সায়েন্টিস্ট ছিলেন, এক নাম্বার তার নাম হচ্ছে নিলস বোর এবং চার্লস বারি। কি বললাম, দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে নিলস বোর, NEALS, নিলস বোর, আর হচ্ছে চার্লস বারি, চার্লস বারি। তাহলে
তাহলে দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে নিলস বোর আর একজনের নাম হচ্ছে চার্লস বারি। এরা 1921-এ একটা স্কিম বানিয়েছিল, একটা স্কিম আমাদেরকে দিয়েছিল। সেটাকে বলা হয় কি না তো বোর বারি স্কিম। কি বলা হয়? বোর বারি স্কিম। এই যে BARH, বোর বারি স্কিম। সেই বোর বারি স্কিমে তারা বলছে যে কিভাবে মানে যে সমস্ত ইলেকট্রন রয়েছে সেগুলি ওই কক্ষে কি অনুপাতে বসবে তার একটা সূত্র আমাদেরকে বলে দিয়েছে। কি সূত্র? সূত্রটা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার। কি বললাম? 2n স্কয়ার। 2n স্কয়ার। তাহলে জানতে হবে যে n মানে কি। প্রথমে সাপোজ মনে করলাম এটা একটা নিউক্লিয়াস, ওকে, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, আর এটা একটা কক্ষ, ওকে। তো একটা পরমাণু নিলাম যে C6 আর 12, ওকে। এখানে C মানে হচ্ছে কার্বন, C মানে কি? কার্বন, ওকে। C মানে হচ্ছে কার্বন। আর এখানে 6খানা রয়েছে প্রোটন, 6খানা রয়েছে ইলেকট্রন, আর 6খানা রয়েছে নিউট্রন। তাহলে যেহেতু এটা কেন্দ্র নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস কি থাকবে? 6টা প্রোটন প্লাস 6টা নিউট্রন। তাহলে পড়ে থাকে কি? ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে কতগুলো বসবে, সেকেন্ড কক্ষে কতগুলো, আর থার্ড কক্ষে কতগুলো। তাহলে যেহেতু তারা এই যে এই ঘরগুলো রয়েছে না, এই সেল রয়েছে, এগুলোকে তারা n বলেছে। এটা হচ্ছে n নাম্বার 1, এটা হচ্ছে n নাম্বার 2, n নাম্বার 3, ওকে। তো n নাম্বার 1 মানে কি? মানে হচ্ছে তার একটা সূত্র দিয়েছে, মানে এটা হচ্ছে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এবং তার নাম অনেক ক্ষেত্রে KLM বলে তারা কিন্তু অভিহিত করেছেন, বা আমরা ইউজ করতে পারি আমাদের বোঝার জন্য KLM। প্রথম কক্ষের নাম K, সেকেন্ড কক্ষের নাম L, তারপরে MN। তারা বলছে যে এই সূত্র, এই ফর্মুলা ফলো করে, মানে এই ফর্মুলা ফলো করে কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে যে কতগুলি ইলেকট্রন বসতে পারে। এখানে সাপোজ যেহেতু 6খানা রয়েছে, 6খানা কি রয়েছে? ইলেকট্রন রয়েছে, আমাদের ইলেকট্রনকে নিয়ে কাজ। তাহলে তারা বলছে যে প্রথম যে কক্ষ থাকবে সেখানে সর্বাধিক আমরা কিন্তু 2খানা বসাবো। 2খানা ইলেকট্রনের বেশি কিন্তু আমরা বসাতে পারবো না। তাহলে 6খানার মধ্যে প্রথমে আমাদের বসাতে হবে 2খানা ইলেকট্রন প্রথমে বসিয়ে দিলাম। প্রথমে আমরা 2খানা ইলেকট্রন বসিয়ে দিলাম। পড়ে থাকে কটা? পড়ে থাকছে 4টে। তাহলে 4টে কিন্তু আমরা এই বাইরের কক্ষে বসিয়ে দিলাম, মানে পরের কক্ষ, মানে কক্ষ নাম্বার সেকেন্ডে। তাহলে এটা গেল কি? কার্বনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু কি করে বসালো তারা? কোন সূত্র ফলো করে বসালো? যদি আমরা এটাকে প্রথমটাকে যদি মানে 1 নাম্বার ধরি, মানে এইটাকে যদি এটা অবশ্যই 1 নাম্বার, তাহলে 2n মানে যদি 1 হয় তার স্কয়ার, এটা হচ্ছে 1 নাম্বার রুম। তাহলে n মানে কি? তাহলে 1 লিখলাম। 2 তো এখানে দেওয়া আছে। n মানে কি? n মানে হচ্ছে 1, তাহলে 1 লিখলাম তার স্কয়ার। তার মানে কি 2 গণিত 1 এর স্কয়ার মানে 1, তার মানে 2। তাহলে প্রথম কক্ষে বসবে 2টি, প্রথম কক্ষে বসবে 2টি। সেকেন্ড যে কক্ষ রয়েছে তাহলে কি হবে? 2, তারপরে n তার স্কয়ার, তাহলে 2 লিখলাম। তাহলে n স্কয়ার মানে 2, তাহলে 2 এর স্কয়ার, তাহলে কত হয়? তাহলে 2 স্কয়ার মানে কত? তাহলে 2 গণিত 2 2 4 মানে 8টা। সেকেন্ড কক্ষে বসবে 8খানা। সেকেন্ড কক্ষে বসবে কখানা না? তো সেকেন্ড কক্ষে বসবে 8খানা। সেকেন্ড কক্ষে বসবে 8খানা, ওকে। থার্ড কক্ষে বসবে তাহলে 2n এর স্কয়ার, তাই তো? তাহলে এটা 3 নাম্বার কক্ষ, তাহলে 2 লিখলাম। এখানে n মানে কত? n মানে 3, তাহলে তার স্কয়ার করে দিলাম। তাহলে 2 গণিত 3 3 9 মানে 18খানা। থার্ড কক্ষে বসবে 18খানা। কতগুলো বসবে? 18খানা। তারপরে ফোর্থ যে কক্ষ রয়েছে সেখানে 2n মানে তো 4, তাহলে 4 এর স্কয়ার, ওকে। তাহলে 2 গণিত 4 4 16 মানে 32টা। তো এই রকম ফর্মুলা ফলো করে কিন্তু আমাদের মানে বসাতে হবে যে কোন কক্ষে কতগুলি ইলেকট্রন বসবে। মানে এখানে n মানে হচ্ছে মানে কক্ষ নাম্বার, কক্ষ নাম্বার 1, কক্ষ নাম্বার 2, n মানে n এর সঙ্গে স্কয়ার করে দিয়ে তার সঙ্গে গুণ করে দেব, n এর সঙ্গে স্কয়ার করব, তার সঙ্গে গুণ করে আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটা গেল ইলেকট্রনের সংখ্যা, যে কিভাবে কোন কক্ষে কতগুলি ইলেকট্রন আমরা বসাবো তার একটা সমীকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যে 2n স্কয়ার, যেখানে n মানে হচ্ছে রুম নাম্বার 1, কক্ষ নাম্বার 1, ওকে। তো এই কক্ষ নাম্বার যদি 1 হয় তাহলে 1 এর স্কয়ার, কক্ষ নাম্বার যদি 2 হয় 2 এর স্কয়ার, কক্ষ নাম্বার 3 হলে 3 এর স্কয়ার, কক্ষ নাম্বার 4 হলে 4 স্কয়ার, ওকে। আমরা এটা করি ম্যাগনেসিয়াম, ওকে, Mg। এই ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন সংখ্যা সম্ভবত 12, ওকে। তাহলে যদি 12খানা যদি ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে কোন কক্ষে কতগুলো বসবে আমাদের বলতে হবে। আমরা জানি যে প্রথম কক্ষে বসবে 2খানা, তাহলে 12 এর মধ্যে প্রথমে 2টা বসবে, সেকেন্ড কক্ষে কতগুলো? 8খানা,
তাহলে 8 2 10 পড়ে থাকে কত দুটা, তাহলে 2 8 2। প্রথমে বসলো প্রথম কক্ষে দুটি, সেকেন্ড কক্ষে দুটি, 8টি 10টি হয়ে গেল, তাহলে পড়ে থাকে দুটি, তাহলে 12টি হয়ে গেল। আমরা লিখবো ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। কত আছে? ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। তাহলে প্রথম কক্ষে বসবে দুটি, তারপর কক্ষে 8টি, তারপর কক্ষে কত হবে? তারপরে কক্ষে কত হবে? 16টা হবে, মানে 2 8 16। কিন্তু যেহেতু 16টা তো নেই আমাদের কাছে, কতগুলো আছে? তাহলে 7খানা রয়েছে, তাহলে 7খানা বসিয়ে দেবো। তাহলে 2 8 7। ওকে, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টি। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টি। প্রথম কক্ষে কতগুলি? 2টি, তারপরে কক্ষে 8টি, তাহলে 8 2 10, তারপরে থেকে 10টা। তাহলে এবার লাস্ট কক্ষে কি আমরা কি যদি 10টা বসিয়ে দিই, প্রথম কক্ষে 2টি, তারপর কক্ষে 8টি, তারপর কক্ষে 16টি হয়, তা 10টি বসিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। কারণ নিলস বোর এবং চার্লস বারি তারা বলছে যেটা আউটার পার্ট, মানে আউটার লেয়ার, আউটার রুম যেটা থাকবে, সেখানে সর্বাধিক কিন্তু আমরা মানে 8টা বসাবো। সর্বাধিক কিন্তু 8খানা বসতে পারে, এবং 8খানা বসলে কি হয় না তো, সে মানে সেই মানে অ্যাটমটা কি হয়? স্টেবল হয়, সে স্থায়িত্ব পায়। যেমন আমরা পড়াশোনা করছি, চাকরি পেলে কিন্তু আমাদের মধ্যে একটা কি হবে? স্টেবিলিটি আসবে। তো ঠিক একইভাবে তারা বলছে যে লাস্টে যে কক্ষ থাকবে সেখানে সর্বাধিক 8খানা বসবে, এবং 8খানা বসলে কি হবে? সেই অ্যাটমটি স্টেবল হবে। তাহলে এখানে 2 8 10 এখানে লিখলে হবে না, কারণ লিখবো এখানে হবে 2খানা প্রথমে হবে, তারপরে 8খানা হবে, তারপরে আবার 8খানা হবে, তাহলে তারপরে 2খানা হবে। 2 8 8 2 10 18 20। ক্লিয়ার? পরবর্তী সময় কি হবে? এটা পালিয়ে যাবে, তখন সেটা কিন্তু কি হয়ে যাবে? একদম স্টেবল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নিয়ম, যে কোন কক্ষে কতগুলি বসবে সেটার ফর্মুলা হচ্ছে যে 2n²। এবং যেখানকার প্রথম কক্ষের সর্বাধিক সংখ্যা হবে 2টি, এবং লাস্টের কক্ষের সর্বাধিক সংখ্যা হবে 8খানা। 8খানা এই কারণেই, কারণ সেই অ্যাটমটা স্টেবল হওয়ার জন্য। বেশ, এরপরে আমরা 3টি বিষয় নিয়ে জানবো। 3টি বিষয় কি? একটা হচ্ছে আইসোটোপস, আইসোবার, একটা হচ্ছে আইসোটোপস। আইসোটোপ মানে কি? আমরা জানি যে জন ডাল্টন তিনি একটি কথা বলেছিলেন, কি যে একই এলিমেন্টের যে সমস্ত অ্যাটম থাকবে সেগুলির সাইজ, সেগুলির কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেগুলির মাস কিন্তু একই হবে। কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টো। কি উল্টো? যে একই এলিমেন্টের যে সমস্ত পরমাণু রয়েছে তাদের মাস নাম্বার, তাদের সাইজ, তাদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু আলাদা হচ্ছে। কি আলাদা হচ্ছে? প্রকৃতিতে হাইড্রোজেনের 3টি কি পাওয়া গেছে? অ্যাটমিক স্ট্রাকচার পাওয়া গেছে। 1H1 1H1 1H2 1H3। তাহলে এটা হাইড্রোজেনের একটা কি অ্যাটম, এটাও কিন্তু হাইড্রোজেনের একটা অ্যাটম, এটাও কিন্তু হাইড্রোজেনের একটা অ্যাটম। 1H1 1H2 আর 1H3। তাহলে জানতে হবে যেহেতু এটাকে বলা অ্যাটমিক নাম্বার, এটাকে বলা অ্যাটমিক নাম্বার, উপরটা হচ্ছে মাস নাম্বার। তাহলে যে অ্যাটমের মানে একই এলিমেন্টের, যেহেতু হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে একই এলিমেন্টের বা সেম এলিমেন্টের, ইফ দ্য অ্যাটম অফ সেম এলিমেন্ট হ্যাভ সেম কি নাম্বার? অ্যাটমিক নাম্বার, বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে যে একই এলিমেন্টের যে সমস্ত অ্যাটমগুলির মধ্যে অ্যাটমিক নাম্বার থাকবে সেম, এখানে একটা, এখানে এক, এখানে প্রত্যেকটা কিন্তু প্রোটন সংখ্যা একই, প্রত্যেকটাতে কিন্তু প্রোটন সংখ্যা একই রয়েছে। কিন্তু এই যে উপরে রয়েছে না, এখানে প্রোটন সংখ্যা রয়েছে একটি, এখানে প্রোটন সংখ্যা রয়েছে একটি, এখানে প্রোটন সংখ্যা রয়েছে একটি, কিন্তু এখানে ইলেকট্রন, এখানে নিউট্রন সংখ্যা কতগুলো রয়েছে? 0, কারণ 1 - 1 = 0। এখানে কত আছে? 2 - 1 = 1। এখানে কত আছে? 3 - 1 = 2। তাহলে কিন্তু এখানে 3 জায়গায় 3 রকম কিন্তু কি পাওয়া যাচ্ছে? 3 জায়গায় 3 রকম নিউটন নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে বলতে হবে একই এলিমেন্টের যে সমস্ত অ্যাটমগুলি রয়েছে যার মধ্যে অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার আলাদা, সেই সমস্ত
অ্যাটমগুলিকে বলা হবে কি না তো আইসোটোপস। কি বলা হয়? আইসোটোপস। যেমন ONH1 এটা বলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। কি বলা হয়? প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। নাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে বলবো একই এলিমেন্টের যে সমস্ত অ্যাটমগুলি রয়েছে যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার আলাদা, সেগুলিকে বলবো আমরা আইসোটোপস। আইসোটোপস যেগুলির প্রোটন সংখ্যা সেম হবে কিন্তু নিউট্রন সংখ্যা কি হবে? আলাদা হবে। প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হবে, সেগুলিকে বলবো আমরা আইসোটোপ। এরপরে আমরা পড়বো কি আইসোবার। কি বলবো? আইসোবার। আইসোবার এটার উল্টো আইসোবার। আইসোবার কি বলবো? আইসোবার। তাহলে যে সমস্ত আমি এখানে করি C6 সোডিয়াম এখানে করি Na1123, এখানে সোডিয়াম লিখবো, এখানে লিখে আমি অলরেডি, সোডিয়াম তো হবে না অবশ্য। এখানে আর্গন Ar, এখানে আর্গন আছে কত? 18, 40 আর্গন। তারপর হচ্ছে পটাশিয়াম কে হচ্ছে 19, 40। এখানে আছে ক্যালসিয়াম 40, 20। এখানে আমি তিনটি এলিমেন্ট লিখলাম। একটা এলিমেন্টের নাম হচ্ছে আর্গন, আর একটা এলিমেন্টের নাম হচ্ছে কে মানে পটাশিয়াম, আর একটা এলিমেন্টের নাম হচ্ছে ক্যালসিয়াম। এখানে এই যে তিনটি আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে, এখানে তো একই এলিমেন্ট নয় তো, আর্গন আলাদা, পটাশিয়াম আলাদা, ক্যালসিয়াম আলাদা, তিনটি কিন্তু আলাদা আলাদা কি রয়েছে মানে পার্টিকেল রয়েছে, আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে। তো প্রথম যে এলিমেন্ট, প্রথম যে আর্গনের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 18, সেকেন্ডের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 19, আর থার্ড মানে ক্যালসিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 20। তাহলে তিনটার কিন্তু আলাদা, একই নয় কিন্তু। কিন্তু এদের যে মাস নাম্বার, আর্গনের মাস নাম্বার 40, পটাশিয়ামের মাস নাম্বার 40, আর ক্যালসিয়ামের মাস নাম্বার কিন্তু 40। তাহলে বিভিন্ন এলিমেন্টে যে সমস্ত অ্যাটমগুলি রয়েছে যাদের অ্যাটমিক নাম্বার আলাদা কিন্তু মাস নাম্বার মানে ভর সংখ্যা কিন্তু একই, সেই সমস্ত অ্যাটমগুলিকে আমরা আইসোবারের আন্ডারে ফেলবো। এক কথায় মনে রাখতে হবে যে এগুলির নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সেম, লেকিন নিউট্রন সংখ্যা সেম কিন্তু এগুলির প্রোটন সংখ্যা আলাদা। প্রোটন ইলেকট্রন, প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন মানে একই, প্রোটন মানে ইলেকট্রন, তাহলে প্রোটন সংখ্যা আলাদা যার কিন্তু নিউট্রন সংখ্যা সেম, সেটা হচ্ছে আইসোবার্স। ওকে, এবার হচ্ছে আইসোটোনস। লাস্ট একটা পয়েন্ট হচ্ছে আইসোটোনস। কি হচ্ছে আইসোটোনস? ISOTONES। আইসোটোন বিভিন্ন পরমাণু, ডিফারেন্ট টাইপস অফ মানে অ্যাটমস অফ ডিফারেন্ট পার্টিকেলস বা ডিফারেন্ট এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন পরমাণু যাদের নিউটন সংখ্যাটা সমান, যাদের নিউটন সংখ্যা কিন্তু সমান, বাদ বাকি প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কিন্তু আলাদা। কি বললাম? নিউটন সংখ্যা সেম। তাহলে যে সমস্ত অ্যাটমের নিউটন সংখ্যা সমান, আমি একটা এক্সাম্পল দিই। ধরলাম এক্স একটা অ্যাটম, ওকে, যার কি রয়েছে? প্রোটন সংখ্যা 78, যার ইলেকট্রন সংখ্যা 131। এটা একটা এলিমেন্ট যার প্রোটন সংখ্যা 78 এবং যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 131। আরেকটা আমি এলিমেন্ট নিলাম ওয়াই নাম দিলাম, যার প্রোটন সংখ্যা 74 আর যার ইলেকট্রন সংখ্যা 127। তাহলে যদি আমরা যেহেতু এটা প্রোটন সংখ্যা, এটা কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন, তাই তো? এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে কতগুলো নিউট্রন রয়েছে? 131 থেকে যদি আমরা 78 বাদ দিই তাহলে 8 2 মানে 3 11, 7 8 9 10 11 12 13, 5খানা 53 খানা কি হয়েছে? 53 খানা এখানে কি রয়েছে? 53 খানা নিউটন সংখ্যা রয়েছে। ঠিক একই ভাবে 127 থেকে যদি আমরা 74 বাদ দিই তাহলে কি হবে? 3 আর এদিকে 5। তাহলে এখানে দুখানা ভিন্ন এলিমেন্টের অ্যাটমের নিউটন সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু আলাদা, তাই এগুলিকে বলা হয় আইসোটোন।
Thank you everybody for watching my videos. If you are interested in learning, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friend. Bye bye, take care.